দেখুন প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা। আজকে হচ্ছে 25 তারিখ। সো আজকে আমরা তোমাদের সোনার তরী যে কবিতাটা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। সো তোমরা যারাই আছো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই 30টা প্রশ্ন একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে যাতে করে পরীক্ষা আসলে করতে পারো। সো আমাদের 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি কাটতে কাটতে বর্ষা এলো? ধান, আখ, পাট, ভুট্টা। ধান কাটতে কাটতে বর্ষা চলে এসেছিল, সেটার কথা এখানে বলা হয়েছে। দেন আমাদের প্রশ্ন নাম্বার 2, সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় সমগ্র আকাশ জুড়ে, অর্থাৎ পুরো আকাশটা জুড়েই হচ্ছে মেঘ গর্জন করছিল, এই কথাটা সেখানে বলা হয়েছিল। দেন আমাদের প্রশ্ন নাম্বার 3, সেটা হচ্ছে সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? সোনার তরী কবিতায় 2টি চরিত্রের সন্ধান মিলেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন আমাদের 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভরসা শব্দটির অর্থ কী? ভরসা শব্দের অর্থ হচ্ছে, তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবে, যারা জানো না তারা তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো। ভরসা মানে হচ্ছে আশা। দেন আমাদের 5 নম্বর প্রশ্ন, কুল শব্দের অর্থ কোনটি? কুল শব্দের অর্থ হচ্ছে কিনারা। দেন আমাদের 6 নম্বর প্রশ্ন, কি কাটা হলো সারা? কি কাটা হলো সারা? সো এটা হচ্ছে উত্তরটা হচ্ছে ধান কাটা হলো সারা। দেন আমাদের 7 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় মূলত সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছে? কুলে একা কৃষক বসেছিল। দেন আমাদের প্রশ্ন নাম্বার 8, সেটা হচ্ছে থরে বিথরে শব্দটির অর্থ কী? থরে বিথরে শব্দটির অর্থ হচ্ছে, সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা যে কোনটা হবে, ব্যচ্ছেদ নাকি সুবিন্যস্ত নাকি হচ্ছে তোমার এলোমেলো নাকি বিচ্ছন্ন, কোনটা হবে একটু কমেন্টে উত্তরটা জানিয়ে দিবা। উত্তরটা হচ্ছে অবশ্যই সুবিন্যস্তভাবে। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? সোনার ধান নিয়ে তরী অজানা একটা দেশের মধ্যে চলে যায়, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। দেন খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? 10 নম্বর প্রশ্ন, যে খুর দ্বারা এটার অর্থ আসলে কি বোঝানো হয়েছে? এটার দ্বারা বোঝানো হয়েছে যে খড়ের মতো ধারালো প্রবাহ বা স্রোতকে বোঝানো হয়েছে। দেন আমাদের 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম আছে সেই ছদ্মনামটা কি? এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, যেটা আমরা সবাই মোটামুটি জানি। দেন আমাদের 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে তরুণ ছায়ামসি বলতে কি বোঝানো হয়েছে? তরুণ ছায়ামসি বলতে কি বোঝানো হয়েছে কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি তোমরা যারা জানো। গাছপালার ছায়ার কালচে রং বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা বসে থাকলো? কৃষক একা বসেছিল। দেন আমাদের 14 নম্বর প্রশ্ন, কোন পঙ্ক্তিতে মাঝির অপরিচয়ের এবং নির্বিকারত্ব ও নিরাশক্তি ফুটে উঠেছে? ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি চায়, দেখে যেন মনে হয় চিনি। উত্তরটা হচ্ছে কোনো দিকে নাহি চায়। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? সোনার তরীতে কৃষকের ঠাঁই না হওয়ার কারণ হচ্ছে যে কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল, এই জন্য ঠাঁই হয়নি। সো যারা পিডিএফ নিতে চাচ্ছ, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র অথবা মানবিক বিভাগের যে কোনো সাবজেক্ট, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে পিডিএফটা নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবা আমাদের সম্পূর্ণ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সো ওই নাম্বারে যোগাযোগ করে তুমি যে কোনো সাবজেক্ট পিডিএফ নিতে পারবো মাত্র 70 টাকা দিয়ে। সো এরপর আমাদের 16 নম্বর প্রশ্ন আমরা একটু পড়ি, সেটা হচ্ছে মানব জীবনে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দ ব্যবহারের মাধ্যমে? খুর দ্বারা, এই শব্দটির মাধ্যমে। দেন আমাদের 17 নম্বর প্রশ্ন, কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একেলা। মাঝি মূল তেরে তরী ভিড়ল কেন? ফসলের জন্য। 19 নম্বর প্রশ্ন, কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, কেন পাঠাতে চায়? কারণটা কি? কারণটা হচ্ছে কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। দেন আমাদের 21 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভাড়া শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? রাশি অর্থে ব্যবহার করা হয়েছে। দেন আমাদের 22 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি 22 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? কোন সময়? এটা উত্তরটা জানিয়ে দাও। সেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে। দেন আমাদের 23 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় নামকরণ নিষ্ঠুর ও মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে রাখা যেত? সেটা হচ্ছে দার্শনিকতার যুক্তিতে। দেন আমাদের 24 নম্বর প্রশ্ন, ফকির লালন শাহ অনেক
পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরেও আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এই বিষয়টি তোমার কথিত কোন কবিতাকে সমর্থন করে? সোনার তরী কবিতাকে সমর্থন করে। 25 নাম্বার, দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? প্রকৃত প্রত্যয় নিয়মে। 26 নাম্বার প্রশ্ন, মানুষের জীবন কেমন? মানুষের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। দেন আমাদের 27 নম্বর প্রশ্ন, বাঁকা জল কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। 28 নম্বর প্রশ্ন, নদী শব্দটি প্রতিশব্দ হিসাবে কোনটি সমর্থনযোগ্য? টটেনি। 29 নম্বর প্রশ্ন, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে। এবং 30 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কীভাবে কল্পনা করেছেন? ফসল হিসাবে কল্পনা করেছে। এছাড়া আমাদের অনেকগুলো এখানে এমসিকিউ আছে, তুমি চাইলে পিডিএফটা কালেক্ট করতে পারো। এছাড়া এখানে তোমার যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে সোনার তরী কবিতা থেকে সৃজনশীল, তাহলে সেটার উত্তরটা এই দুইটা টপিকের মধ্যেই হবে। সো এইভাবে আমাদের প্রত্যেকটা সৃজনশীলের উত্তরও দেওয়া আছে। সো তুমি চাইলে সিটটি নিতে পারো মাত্র 70 টাকা। এছাড়া যে কোনো সাবজেক্টই আছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।